গর্ব করি আমরা রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে। এখন দুটো নিয়ে গর্ব করতে হয়। রবীন্দ্রনাথের জায়গায় চলে এসছেন সুবোধ সরকার, আর নজরুলের জায়গায় আবুল বাশার। প্যাকেটের জন্য চলে গেছে, একটা করে প্যাকেট পাবে। ওই মিটিং এ গেলে একটা প্যাকেট, কিসের প্যাকেট দেয় জানি না, ওটাও তো ওখানেও ঘাপলা আছে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সদ্য নতুন বছর গেছে বাংলায় গতকাল, আর এই নতুন বছরের দিনটাতে বারবার মনে হচ্ছিল বাংলার এই অধঃপতনের জন্য শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী না। আমি যার কথা দিয়ে শুরু করলাম তিনি হচ্ছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রথিতযশা আইনজীবী, তিনি তার বক্তব্য রেখেছেন। শুনলেন তার বক্তব্য, তার বাকি পুরো বক্তব্যটা একদম আমার বক্তব্যের পরে আপনাদের কাছে শোনাবো। যে দেখুন, মাঝে মাঝে দুটো বিষয় নিয়ে ভীষণ গবেষণা করতে ইচ্ছে করে, বয়সটা থাকলে করতাম সেটা। একটা হচ্ছে এই রাজ্যের ক্ষতি সব থেকে বেশি কে করেছেন, আর এই রাজ্যের ক্ষতি কোন সেগমেন্টে সব থেকে বেশি করেছেন, যিনি করেছেন তিনি। প্রথমটা একটু বলি, এই রাজ্যের ক্ষতি সব থেকে বেশি করেছেন, আপনার নাম শুনলেই বলবেন ওই মহিলার নবান্নের 14 তলায় বসে আছেন, কিংবা কালীঘাটে যিনি বসে আছেন, আর অদূরেই তার কয়েকটা বাড়ি পেছনে পাশের রাস্তায় বসে আছেন তার ভাইপো। এটা 100 জনের মধ্যে 90 জন বলবেন, 10 জন তৃণমূলই বলবেন না। কেন বলবেন না সেটা তো বুঝতেই পাচ্ছেন। 1000 টাকা 2000 টাকার ভাতাজীবীরা বলবেন না, কিন্তু সাধারণ জনমানুষে যে কাউকে আপনি জিজ্ঞেস করুন যে বাংলার সব থেকে ক্ষতি কে করেছেন, এই মহিলা, এবং এই মহিলা কালীঘাট থেকে বসে তার ভাইপো পাশের বাড়ি থেকে বসে এই কীর্তিটা দিনের পর দিন করেন। এটা তো আপনারা বলবেন, কিন্তু আমি একটু অন্য কথা বলবো। আমি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নীতির সমালোচক, কাজের সমালোচক, চূড়ান্ত সমালোচক। 16খানা কেস দিয়ে রেখেছেন আমার বিরুদ্ধে, ঠিক আছে, সেটাও মেনে নিয়েছি। জামিন নিয়ে বসে থাকতে হচ্ছে, একটা করে কেস আসে জামিন নিতে, একটা করে কেস আসে জামিন নিতে হয়। আরে চোরকে চোর বলবো না, ডাকাতকে ডাকাত বলবো না, লুটেরাকে লুটেরা বলবো না, তাহলে মানুষ কিসের? এটা আমার বিশ্বাস। ফলে আমি বলি, আর আমার বিরুদ্ধে এই থানা থেকে ওই থানা থেকে, এই থানা থেকে ওই থানা থেকে ক্রমাগত মামলা করে যান, করুন, কিন্তু আমি এই ব্যাপারটাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দেবো যে এই বাংলার আসল ক্ষতিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। কে করেছেন? এই যাদের কথা বলছিলেন, এই সুবোধ সরকার, এই আবুল বাশার, কবি জয় গোস্বামী, কবি শ্রীজাত, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমি একাধিক নাম বলতে পারেন, কৌশিক সেন অভিনেতা নাট্যক, পরমব্রত চট্টোপাধ্যায়, এরা কিন্তু বাংলার আসল ক্ষতিটা করেছেন। আপনি বলবেন যে কেন, আরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতি করেনি, আপনি হঠাৎ এদের দিকে আঙুলটা তুলছেন কেন? আপনার ব্যক্তিগত রাগ না? আমি ব্যক্তিগতভাবে এদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে পরিচিত। আমি আনন্দবাজার পত্রিকা আবুল বাশারের সঙ্গে একসঙ্গে বসে কাজ করতাম। কবি সুবোধ সরকারের সঙ্গে সাক্ষাৎ পরিচয় হয়নি, দূর থেকে দেখেছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘরে দেশ পত্রিকায় আড্ডা মারতেন, আমি যেতাম সেই সময় ঘরে, কিন্তু ব্যক্তিগতভাবে পরিচিত হই। কবি শ্রীজাতের সঙ্গে সাক্ষাৎ পরিচয় নেই। কবি জয় গোস্বামীর সঙ্গে আমার ভীষণ 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 ভালো সম্পর্ক ছিল একসময়, ইদানিংকালের যোগাযোগটা নেই। শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার বাড়িতে এসছে, তাও আমি এ মানুষগুলোর সম্বন্ধে কেন কথা বলছি? পরমব্রত আমার সঙ্গে ব্যক্তিগত পরিচিত, আমার একটি অনুষ্ঠানে তাকে আমি নিয়ে এসেছিলাম। কৌশিক সেন, একসঙ্গে এবিপি আনন্দের সেটে অনুষ্ঠান করেছি, কথাও বলেছি। কিন্তু তা সত্ত্বেও আমি কেন বলছি মমতার থেকে এরা বেশি ক্ষতিকারক, তার কারণটা হচ্ছে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অন্যায় কাজগুলোকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছেন, লালন করেছেন, পালন করেছেন, প্রমোট করেছেন। আজকে যে 25,735 জন ছেলের চাকরি গেছে, এই দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন না যদি এই লোকগুলো, যে লোকগুলোর নাম আপনাদের কাছে বলছি, এরা যদি এই অনাচারটাকে সমর্থন না করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ট্যাক্টফুলি একটা কাজ করেছেন, সাংবাদিক কিনেছেন, বুদ্ধিজীবী কিনেছেন, ইন্টেলেকচুয়াল কিনেছেন, সাহিত্যিক কিনেছেন। আমি কিনেছেন শব্দটা ব্যবহার করছি, আমি এদের কথা বলছি, কিনেছেন। আমি একজনের কথা বলি আপনারা, একজন শিল্পী প্রয়াত হয়েছে, তার কলকাতার আশেপাশে কোনো বড় অনুষ্ঠান, কলকাতায় শহরেই করতেন অনুষ্ঠান, সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় অনুষ্ঠান করতে গেলে তার সম্মান দক্ষিণা ছিল 15 লক্ষ টাকা। বিদেশে গেলে সেটা আরও বেশি, একটি অনুষ্ঠানের জন্য। আমি জানি ব্যাপারটা বলে আপনাদের বলছি। আচ্ছা, যে মানুষটি একটি অনুষ্ঠান সম্মান করতে গেলে তার 15 লক্ষ টাকা তার হ্যান্ড সহ তাকে দিতে হয়, সেই মানুষটির অসুস্থতার জন্য সরকারের কাছ থেকে তিনি, এই নবান্ন কাছ থেকে তিনি চিকিৎসার বিল মিটিয়েছেন, দিয়েছে, নবান্ন দিয়েছে।
নবান্ন স্কুল শিক্ষকদের চাকরি দিতে পারে না, কন্ট্রাকচুয়াল দিয়ে সারা রাজ্যটাকে ভরিয়ে রেখেছে, সারা রাজ্যটাকে ভরিয়ে রেখেছেন। রিক্রুটমেন্ট নেই, 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, সরকারের ভাড়ে মা ভবানী, 6.25 লক্ষ টাকার ওপর বাজারের ঋণ, 6.25 লক্ষ কোটি টাকা, অথচ 15 লক্ষ টাকায় অনুষ্ঠান করা একজন শিল্পীর চিকিৎসার খরচ মেটায় নবান্ন। এটা কেনা নয় বলুন তো? আমি আরো বলতে পারি, আমি একাধিক কবির নাম বলতে পারি যে কবিদের চিকিৎসার বিল কিভাবে নবান্ন মেটায়, অথচ তাদের সামর্থ্য আছে। এরা জানেন এই লোভে আমি মমতার কাছে থাকি। এটা তো একটা দিক, অনেক ঘটনা বলতে পারি, অনেক কাহিনী। আমি এখন 3 দশক আনন্দবাজার পত্রিকায় চাকরি করেছি, বিজ্ঞাপন দপ্তরে, সাংবাদিক কোনোদিন ছিলাম না। খুব কাছ থেকে ইন্টেলেকচুয়ালদের দেখেছি। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল কবি সুনীল গাঙ্গুলি। কোনোদিন শুনতে হয়নি যে বুদ্ধবাবু সুনীলবাবুকে কিনতে চেয়েছে। কিন্তু গত 14 বছরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়ালকে বিভিন্ন পদে বসান, বিভিন্ন পজিশনে বসান, বঙ্গশ্রী, বঙ্গভূষণ এসবগুলো দেন। দেবাশিস ভট্টাচার্য আনন্দবাজার পত্রিকায় রিটায়ারমেন্টের পর 6-7 বছর বসেছিলেন কাঁচের ঘরে। রিটায়ারমেন্টের পর মমতার সঙ্গে লিয়াজো অফিসার ছিলেন, বিজ্ঞাপন বন্ধ হলে বিজ্ঞাপনের টাকা বাড়ানো সব ওই কোঅর্ডিনেট করতেন। তাকে সদ্য তিনি চাকরিহারা হয়েছেন আনন্দবাজার থেকে, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ খাদ্য দফতরে একটি চিফ কমিশনার না কি পদে বসিয়ে দিয়েছেন। আমি হিসাব করে দেখছিলাম যে একজন আইএএস অফিসারের পদমর্যাদার সেই চেয়ার, তার জন্য 3 জন হোমগার্ড সবসময় ডিপ্লয়েড থাকবে, তার গাড়ি, তার বাৎসরিক খরচ, বেড়াতে যাওয়ার খরচ, তার মাইনে সব মিলিয়ে প্রায় 10 থেকে 12 লাখ টাকা খরচা। আনন্দবাজার পত্রিকা আপনি দেখবেন বৃহস্পতিবার লিখতেন দেবাশিস ভট্টাচার্য, তেল মেরে লিখতেন, একদম রেড়ির তেল মেখে লিখতেন, এমনি নয়, কাঁচা তেল, পিসিকে ভাই পড়বে, পিসিকে ভাই পড়বে, পিসিকে ভাই পড়বে। তিনি ছিলেন সাংবাদিক, পলিটিক্যাল করেসপন্ডেন্ট, চিফ পলিটিক্যাল করেসপন্ডেন্ট কি একটা পদে ছিল। যে মুহূর্তে আনন্দবাজারের সঙ্গে কোনো একটা পরিমাণের গণ্ডগোল হয়েছে, দেখলেন মমতা ওকে তো আনন্দবাজার ব্যবহার করতে পারছে না, চলো তুমি দেবাশিস বসো, একটা অনৈতিকভাবে পোস্ট, আইএস পদে মর্যাদায় বসাতে পারেন না তিনি, মামলা হবে, আমি বলছি মামলা হবে। সেই লোকটিকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের চিফ কমিশনার পদে। ইনি তো জানতেন যে আমি মমতাকে তেল দিলে আমার রিটায়ারমেন্টের পর আমি এটা পাবো। হরিকৃষ্ণ দ্বিবেদী ভবানীপুরের নির্বাচনের সময় কি নোংরা রোল প্লে করেছেন, মমতার হয়ে প্রায় নির্বাচনী প্রচার করে ফেলেছেন, মনে আছে? রিটায়ারমেন্টের পর এখন তিনি পরামর্শদাতা। আলাপন বন্দ্যোপাধ্যায় রিটায়ারমেন্টের পর তিনি পরামর্শদাতা। এরকম অনেক পরামর্শদাতা আছে। এটা দেখছেন তো নবান্নে পরামর্শদাতা, সারা রাজ্যের বিভিন্ন জায়গায়। হিটকর মাথায় একজন সাংবাদিককে বসিয়ে রেখে দিয়েছে, এটা ওটা পাওয়া। ওই যে দেখেছেন না, ওই কেলগের ক্যান্টিনে বক্তৃতা দিতে গিয়ে ওখানে ব্যাগ বওয়া শিল্পী মানে কিছু সাংবাদিক ছিলেন, নাম বলতে অসুবিধা নেই, অনিন্দ জানা, বিশ্ববিদ্যালয়ের কত নামগুলো বলতে পারি, ইচ্ছে করে না। মমতা পেছনে হাঁটছেন, এরকম করে পেছনে হাঁটছেন, তারাও পেছনে হাঁটছেন। কি হোয়াট ইজ দিস? একজন সাংবাদিক তার নিজস্ব সত্তা থাকবে না? আসলে মমতা এদের বশীভূত করে রেখেছে, হিপনোটাইজ করে রেখেছে। আর এরাও জানে আমি ঠিক জায়গায় তেলটা মারলে আমার রিটায়ারমেন্টের পর আমি দেবাশিস ভট্টাচার্য হয়ে যাব, আমি রিটায়ারমেন্টের পর হরিকৃষ্ণ দ্বিবেদী হয়ে যাব। এবং এরা কার্যকালের মধ্যে প্রভূত সাহায্য সহযোগিতা সরকারের কাছ থেকে আদায় করেন। আমি জানি, সেগুলো নিয়ে মাঝে মাঝে অনুষ্ঠান করতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে না। আমি এমন এমন কাহিনী জানি, এসব সাংবাদিকরা যারা ব্যাগ বওয়া সাংবাদিক মমতার সঙ্গে ঘোরেন না, লজ্জায় মুখ লুকোবেন। বলি না, তার কারণ কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু চিনে রাখুন যে এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বেশি ক্ষতি না, রাজ্যের সব থেকে বেশি ক্ষতি করেছে। আচ্ছা বলুন তো, আমি একটা খুব সিম্পল কথা বলি। 2012 সালের পর ব্রাত্যকে বিদায় করে পার্থ চট্টোপাধ্যায়কে মমতা আনলেন শিক্ষামন্ত্রী করে। আনলেন এই অঙ্কে যে শিক্ষা থেকে টাকাটা তুলতে হবে, কেন চিটফান্ডের টাকা 2013 থেকে বন্ধ হয়ে গেছে। পার্থদাকে দিয়ে টাকা তোলা। পার্থদা যে বান্ধবীর ফ্ল্যাটে বেশি টাকা জমাবেন, নিজের জামাইয়ের মামারকে দিয়ে পিংলায় ইংলিশ মিডিয়াম স্কুল খুলে ফেলবেন,
সেটা মমতা অতটা জানতেন না, জানতেন, সেটাও জানতেন, কিন্তু মমতা ভাবতেন ঠিক পার্সেন্টেজটা আমাকে দিয়ে তারপর পার্থ এটা করছে। কিন্তু পার্থ যে 50-50 না 60-40 করে ফেলেছেন, নিজে 60-40 দিয়েছেন দলকে, সেইটা মমতার অঙ্কে ছিল না। যখন অঙ্কে ছিল তখন ভাইপোকে ধরিয়ে দিয়েছেন, সে তো অন্য ইতিহাস। আচ্ছা আপনি বলুন তো, পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছেন কবে থেকে? 2014-15 থেকে টাকা তোলা শুরু করেছেন। এত ইনভেস্টিগেটিভ জার্নালিজম, অনুসন্ধানমূলক সাংবাদিকতা, একজন সাংবাদিকও জানতেন না যে পার্থ চুরি করছেন। কুণাল ঘোষের কথা কয়েকদিন আগে মনে আছে? আমরা অনেক দিন আগে 2020 সাল থেকে 19-20 থেকে জানতাম না, 20-21 থেকে জানতাম যে পার্থ তার টাকা তুলছেন। কি করেছিলেন জানতেন, দল জানতো মমতা কি করেছেন, সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু সাংবাদিকরা জানতেন না। কোনো সাংবাদিক, কত পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে যেসব সাংবাদিকরা যেতেন, দেখতেন না বারান্দায় কারা বসে আছে প্যাকেট নিয়ে, কারুর মনে সন্দেহ হয়নি। আমি তো একজন ম্যান, আমি তো কোনো সাংবাদিক নই। আমি 2019 সালে ইউটিউবে কাজ করে শুরু করতেই একটা ধরি যে পার্থ চট্টোপাধ্যায় কীভাবে 11 লক্ষ টাকা তুলেছিলেন ওই পাথর প্রতিমার একজন মানুষের কাছ থেকে। সেই ইতিহাসটা ভাইপোর রুটে, ভাইপোর চ্যানেলে ভাইপোর লোকজন টাকাটা তুলেছেন, সেই কাহিনী বিস্তৃত বর্ণনা, তথ্য প্রমাণ দিয়েছিলাম 2019 সালে। আমি 2019 সালে জানতে পেরেছিলাম আনন্দবাজার বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন যেসব কাগজ যখন যখন বলছি পরবর্তীকালে, এই সময় তো একটু পরে হয়েছে, কোনো সাংবাদিক কোনো দিন জানতে পারেননি যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছেন। তারা জানলেন কবে? 2022 সালের 22 এপ্রিল মধ্যরাতে, বা 2022-এর 23 এপ্রিল, যখন পার্থ চট্টোপাধ্যায়কে ইডি এসে ঘপ করে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেল। তারপরের দিন বান্ধবীর ফ্ল্যাটে টাকা গোনা হচ্ছে, ইডি সেই টাকা গোনার মেশিন নিয়ে ছুটছে। তখন সাংবাদিকরা নাকি জেনেছেন যে পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করে টাকা তুলেছে, তখন জেনেছেন, তার আগে জানেননি। কোনো সাংবাদিক জানতেন না, ভুলেও জানতেন না, সব জানতেন। যে বহু সাংবাদিক তার একে ওকে, ভাইপো, ভাইজি, অমুক প্রচুর চাকরি করিয়েছেন। আমি শুনেছি এমন একজন সাংবাদিকের কথা, 16 জনকে ঢুকিয়েছেন এই কোটায়। আমার প্রশ্নটা হচ্ছে, এরাই কিন্তু মমতার আসল, এ রাজ্যের আসল ক্ষতি করেছেন, মমতার ক্ষতি করেনি। এ রাজ্যের আসল ক্ষতি এরা করেছে। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় যেটা বলেছেন না, ভুল কিছু বলেনি। ভাব রবীন্দ্রনাথ সুবোধ সরকারের, আমি ওকে চেয়ারে জল মোছা কবি বলি। 21শে জুলাই মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জল মুছে দিয়েছি। আবুল বাসার, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, মানে এই অবনমন নেওয়া যায় না, বিশ্বাস করুন। নিজে হাবভাবে তিনি কবি নজরুল ইসলাম। সব্যসাচী ভুল কিছু বলেন। আমি বলছি এই চেহারাগুলোকে চিনিয়ে দেবো। চাকরি হারার পর, চাকরি দুর্নীতির পর এইভাবে বিধ্বস্ত 25,735 জন 32 জন মানুষ, কৌশিক সেনের কোনো মন্তব্য শুনছেন? পাবেন না। কোথায় যে শুকিয়ে গুটিয়ে গেছেন কেউ জানেন না, পাওয়াই যাচ্ছে না। হঠাৎ একদিন এবিপি আনন্দ ধরলে বলবেন, গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোম্যান্টিক প্রতিবাদ করবেন কৌশিক সেন, সপরিবারে হয়তো কালো জামা কাপড় পরে, বিশ্বাস নেই। আমি বলছি এরাই কিন্তু বাংলার আসল ক্ষতিকারক এলিমেন্ট। বুদ্ধিজীবী বলে লোকে গালিগালাজ করে, খিস্তি বলে, বুদ্ধিজীবী শব্দটা খিস্তিতে পরিণত হয়েছে। কবি, সাহিত্যিক, সাংবাদিক, ইন্টেলেকচুয়াল, এদের মমতা বশীভূত করেছেন। কেন 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 বশীভূত হন এরা বলুন তো? কেন বাদশা মৈত্র থাকতে পারেন না আপনারা বলুন তো? নিজের বিশ্বাসে অটুট থাকতে পারেন না কেন? তার তো কাজের অভাব হবে না, যোগ্যতা দিয়ে তিনি কাজটা আদায় করেন। আমি আছে এরকম বেশ কিছু মানুষ আছেন, মাথা উঁচু করে এখনো ফিল্ডে কাজ করে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে কথা বলেন। আরে সরকার চোর হলে চোর বলুন, একদিন আপনার পরের প্রজন্ম তো এর জন্য ক্ষতিগ্রস্ত হবে। কবি সুবোধ সরকার আপনাকে বলছি, আবুল বাসার আপনাকে বলছি, জয় গোস্বামী আপনাকে বলছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় আপনাকে বলছি, কবি শ্রীজাত আপনাকে বলছি, কৌশিক সেন আপনাকে বলছি, পরমব্রত চট্টোপাধ্যায় আপনাদের বলছি। আজকে যে জেনারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে ছেড়ে দিন, পরের 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 প্রজন্মের কথাও ভাবলেন না। না, শুধু নিজের এটা ওটা, নিজের এটা ওঠা, নিজের এটা ওঠা। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে চলুন, কি বলেছেন এদের নিয়ে আরেকবার পুরোটা শুনুন। আপনি বলুন তো, এই যে দালাল, এই যে আনন্দবাজারের সাংবাদিক ছিলেন, কি নাম, ভট্টাচার্য, ওটাকে কি করে দিল? আজকে গেছে, এখন তো আগে শুনতাম বাংলায়
গর্ব করি আমরা রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে। এখন দুটো নিয়ে গর্ব করতে হয়। রবীন্দ্রনাথের জায়গায় চলে এসছেন সুবোধ সরকার, আর নজরুলের জায়গায় আবুল বাশার। প্যাকেটের জন্য চলে গেছে, একটা করে প্যাকেট পাবে। ওই মিটিং এ গেলে একটা প্যাকেট, কিসের প্যাকেট দেয় জানি না, ওটাও তো ওখানেও ঘাপলা আছে। প্যাকেট কোথা থেকে হচ্ছে? একটা প্যাকেটের লোভে গেছে, দেখতে গেছেন তো আবুল বাশারের অবস্থা আজকে। প্যাকেট নেবার জন্য গেছে, খেতে পায় না, প্যাকেট নিতে গেছে ওখানে। এগুলোকে আর বুদ্ধিজীবী বলবেন না, সব ছাগলের দল, শুধুমাত্র লোককে গিয়ে পদলেখন করে বেঁচে থাকার চেষ্টা। আর এই স্থাবকতার জন্য ওই ভদ্রমহিলার জীবনটাকে এরা বিপন্ন করে দিলেন। উনি এমনিতেই পাগলের মতন কথা বলে যাচ্ছেন, প্রলাপ বকে যাচ্ছেন, নিজেকে বাঘ ভাল্লুক জন্তু স্তরে নামিয়ে আনছেন কথাবার্তার মধ্যে দিয়ে। আমরা বলছি না, উনি নিজেই বলছেন বারবার করে। কোন লোক বলেন বলুন তো, আমি রয়্যাল বেঙ্গল টাইগার আছি, আমি এই আছি সেই আছি। কে বলে এটা? তা রয়্যাল বেঙ্গল টাইগারকে কোথায় রাখতে হবে? রয়্যাল বেঙ্গল টাইগার কোনো শহরের রাস্তায় ঘুরে বেড়াতে পারে? তাকে প্রিজার্ভ করতে হবে। আইদার সেটা স্যাংচুয়ারিতে করতে হবে, অথবা সেটা আপনার জেল মানে খাঁচার মধ্যে ভরতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার মাইগার বলবে এইসব এ থেকে? আহত বাঘ। আর আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে উনি যা বলেন আর স্তাবকের দল তার থেকে বেশি বলতে থাকে। আর স্তাবকের পাল্লায় পরে উনি আরো গাড্ডায় যাচ্ছেন, আরো নামছেন। ওই সেই আপনার একটা ভিডিও ছিল, সৌমিক দাসের গান ছিল, নামবে তুমি লিফটে চড়ে, এই লিফটে গতি আস্তে আস্তে বাড়তে শুরু করছে। ওপর থেকে একটা বল পড়লে দেখবেন তলায় যখন আসে হু করে পড়ে, প্রথমটা একটু ধীরে ধীরে পড়ে, ধীরে ধীরে পড়ছিল, এখন সবে খানিকটা এসছে, পুরোটা নিয়ে কিছুদিনের মধ্যে মাটিতে পড়বে।